আবেদকে সেটা বুঝতে দিলাম না। 4 বন্ধু মিলে একটা শপিং কমপ্লেক্সে ঢুকলাম। ওরা ওদের জন্য কিছু কেনাকাটা করলো। আবেদের দেওয়া টাকা থেকে আমার পছন্দে ওরা লাল খয়েরি কাতান শাড়ি কিনলো, বেশ সুন্দর। তার সাথে মিলিয়ে ব্লাউজ পেটিকোট কিনে নিল এবং বউ সাজতে মিনিমাম যা প্রয়োজন সবই কিনলো। আমরা শপিং কমপ্লেক্সের 3 তলার ফাস্টফুড খেতে বসলাম। লাচ্ছি আর শর্মা অর্ডার দিলাম। লাচ্ছি আমার ভীষণ পছন্দের। গ্রামে কাকাদের গরুর দুধ দিয়ে মা তেঁতুল আর দুধ দিয়ে দইয়ের বীজ তৈরি করত। একদিন পর সেই বীজ দিয়ে দুধ জাল দিয়ে মা 1 হাঁড়ি দই বসাতো। যে যার মতো করে খেত। মা এমনিতেই খেত, বাবা দই ভাত খেত খেজুরের গুড় মিশিয়ে, রাসেল মুড়ি মিশিয়ে খেত। আমি 1 গ্লাসে অর্ধেক দই নিতাম। কাকাদের ফ্রিজ থেকে বরফ কুচি দিতাম, কিছু বিট লবণ দিতাম, 1 চামচ লাল চিনি। তারপর কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে লাচ্ছি বানিয়ে ঘরের পেছনের দাওয়ায় বসে লুকিয়ে লুকিয়ে খেতাম। রাসেল টের পেলেই আমাকে খুঁজে বের করে গ্লাস টেনে নিত আর 2 চুমুকেই সাবার করে দিত। শর্মায় কামড় বসিয়ে হিমা বলল, বাকি রয়েছে কাঁচা ফুল। হোটেলের পাশেই ফুলের দোকান আছে, সন্ধ্যার পর সেখান থেকেই কিনে নিব। সায়না বলল, এখন নিলে শুকিয়ে বাঁশপাতা হয়ে যাবে, পরে আবিদ ভাই সেই ফুল মুচমুচিয়ে গুঁড়ো করবে, আগে গাইবে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, শুকনো পাতার মতো মর্মর ধ্বনি। সায়না থামবি, এত ফাজিল হয়েছিস কবে থেকে? সায়না ভেঙচি কেটে থেমে গেল। রিমা বলল, আবিদ ভাইয়ের পছন্দের ফুল হলে জোস হবে ফুলসজ্জা। এই ঝুমুর, বেচারের প্রিয় ফুল কি রে? বলল, তোদের ঢং দেখলে বাঁচি না। ওর প্রিয় চালতা ফুল, কদম ফুল, কলমি ফুল। ওরা হো হো করে হেসে বলল, বেশ মজার তো, কিন্তু কই পাই এসব ফুল? ধুর, দোকানে যা পাই তা দিয়েই সাজাবো বাসর। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। আমরা বের হয়ে দোতলায় নামলাম। সায়না একটি লেডিস ব্যাগের দোকানে ঢুকলো। তার পেছন দিয়ে রিমা, হিমা, আমিও ঢুকলাম। দারুণ সব আকর্ষণীয় ব্যাগে ঝুলে আছে। পুরো দোকান খালি। আমরা ব্যাগ পছন্দ করছি আর বলছি, দোকানের স্টাফ মালিক কেউই নেই কেন? এমন সময় পেছন থেকে একটি ভারী গলা কানে এলো। আমরা ঘাড় ঘুরিয়ে চাইলাম। রিমা বলল, ভাইয়া, এ ব্যাগের দাম কত? আমি জমে গেলাম তাকে দেখে। সে রহস্যময় হাসি দিয়ে, ঝুমুর, তুমি সিলেটে, তোমার না হাজবেন্ড মারা গিয়েছে? আমি ওদেরকে বললাম, এই চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমার পছন্দ হয়নি ব্যাগ। আমরা 4 জন পা বাড়াতেই সে খোয়ার থেকে খপ করে মুরগি ধরার মতো আমার সরু হাতটাকে মুঠোবদ্ধি করে ফেললো। বন্ধুরা খেপে গিয়ে, কে আপনি? ছেড়ে দেন বলছি ওকে, নয়তো পুলিশ ডাকবো। ছাড়ার জন্য ধরেছি? ওর সাথে আমার লেনাদেনা রয়েছে, তা মিটবে ওকে বিয়ে করলি। তুমি এখন বিধবা, আমাকে বিয়ে করতে কি আপত্তি ঝুমুর? ওরা 3 জন একসাথে খ্যাপা স্বরে জানালো, আমার ওকে না নিয়ে দোকান থেকে বের হব না। আপনার সমস্যা কি, মেন্টাল নাকি? আমিও হুয়াঙ্কার দিয়ে বললাম, বদমাইশি স্বভাব এখনো গেল না আপনার? মানুষ হবেন কবে? সে শীতল গলায় বলল, আমি মানুষই আছি, শুধু তোমার জন্যই তোমার কাছে অমানুষ। আমি বিধবা নই বর্তমানে, সধবা। শুনেই সে হো হো করে হেসে উঠল উন্মাদের মতো। হাউ ফানি, স্বামী না মরতেই বিয়ে হয়ে গেল, আমাকে বোকা বানাচ্ছ? ওরা কপাল ভাঁজ করে আমার কাছে জানতে চাইলো, উনি তোর পূর্ব পরিচিত নাকি ঝুমুর? হ্যাঁ, ওনাকে যখন থেকে চিনি তখন ফয়সালকেও চিনতাম না। ওরা 3 জন মুখ চাওয়াচাই করতে লাগলো। দৃষ্টি বিনিময় করে বুঝে নিল তাহলে কাহিনী আছে। ব্যাটা এমনি এমনি হাত ধরেনি। এইদিকে সে ভেতর থেকে তার দোকানের গ্লাস বন্ধ করে দিয়েছে। ওরা 3 জন 3টি টুল নিয়ে বসে আছে। হিমা বুদ্ধি করে আমার হাত থেকে আস্তে করে ফোনটা টেনে নিল। আমি যা বুঝার বুঝলাম। আমার ফোন থেকে আবেদের নাম্বার নিয়ে হিমা তার ফোন থেকে মেসেজ দিল সম্ভবত। আমরা 4 জন, সে একজন, আমাদের দল ভারী। হার্ডলি ট্রাই করলে আমরা বের হতে পারি, কিন্তু আমি চাই আবেদ আসুক। এর একটা কঠিন শিক্ষা হোক। সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। ঝুমুর, মিথ্যা বলে গুণা কামাও কেন? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো বাজে লোক নই। যে কারণে তুমি আমাকে খারাপ জানো, তোমার সে জানায় ও দেখায় ভুল আছে। এটা আমার দোকান। তোমার হাজবেন্ড মারা গিয়েছে শুনে রাতে তোমাকে মেসেজ দিলাম। তা না হলে এতদিন কোনো বিরক্ত করেছি? কারণ আমি এমন মানুষই নই।
এখন তুমি সিঙ্গেল বলেই বিয়ে করতে চাচ্ছি, এটা কি আমার অপরাধ? কিছু একটা বলো। সিলেটে কবে এলে ঘুরতে? এইভাবে নানা কথায় সময় গড়ালো ঘন্টার মতো। রিমা গ্লাস টেনে বের হয়ে গেল। একটু পর আবিদ সহ দোকানে ঢুকলো। আবিদকে দেখে আমার কলিজায় পানি এলো। এত ভালো লাগছে ভাষাতীত। আবিদ দোকানে ঢুকেই ভদ্রভাবে তাকে বলল, অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়া কোনো অপরাধের আওতায় পড়ে জানেন? আপনি যে এখন অভিনয় করে ঝুমুরকে বাঁচাতে এসেছেন তা বেশ বুঝেছি। আমার দিকে চেয়ে বাহ, শুধু আমি খারাপ, স্বামী না মরতেই আরেকজন জুটিয়ে ফেললে। বলল সে। আবিদ ক্ষিপ্ত হয়ে তার শার্টের কলার টেনে ধরল। সে আবিদকে ঘুষি মেরে বসলো বুকে। আমি আবিদকে টেনে ছাড়লাম। আবিদ আমাকে জিজ্ঞেস করলো, কে এই বেয়াদব? এই রাজীব আমাদের গ্রামের ফয়সালের আগে থেকেই আমার পেছনে ঘুরতো প্রেম করার জন্য। নানাভাবে উত্ত্যক্ত করেছে। পরে তাদের পরিবার দিয়ে আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ততদিনে ফয়সালের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যায়, তাই বিয়ের প্রস্তাব নাকচ হয়। এরপর আর কোনো ঝামেলা করেনি। ফয়সাল যে আমাকে আরো আগেই ডিভোর্স দিয়েছে সে জানে না। আবার তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে তাও জানে না। ভেবেছে আমি সিঙ্গেল, তাই আমাকে দেখা মাত্রই আটকে ফেলে তার এই দোকানে আর বিয়ে করার জন্য ফোর্স করে। রাজীব বলল, ফয়সাল যে তোমাকে ডিভোর্স দিয়েছে এটা জানতাম না। আবিদ বলল, বিষয়টা এবার ক্লিয়ার হয়েছেন? আর কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করে সুখী হওয়া যায় জীবনে? চাইলে আপনাকে এখন অন্যের স্ত্রী মানহানি করা বা হেনস্থা করা এই মর্মে থানায় দিতে পারি। দিলাম না, কারণ এর চেয়েও বড় শাস্তি আপনি ঝুমুরকে না পেয়ে পাচ্ছেন। তো এই শাস্তি অব্যাহত থাকুক আপনার জন্য। আর নতুন করে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। রাজীব বুক টান টান করে বলল, বুঝতে পেরেছি। তবে ঝুমুর আপনার স্ত্রী বা তার বিয়ে হয়ে গিয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। মানুষ কাউকে সেভ করার জন্য আরো বেশি কিছু বানিয়ে বলে। আবিদের মেজাজ এবার চড়ায় উঠল হিমালয়ের পর্বতের মতো। নিঃশ্বাস ওঠানামা করছে, মুখ শক্ত আকার ধারণ করেছে। আমাকে চেয়ার থেকে টেনে দাঁড় করালো। আমার গালের দুপাশ চেপে ধরলো। আমার দু ঠোঁট তার দু ঠোঁটে ডুবিয়ে দিল। গাঢ় লম্বা চুমু খেলো। আমি লজ্জায় মরে যাই দশা। আবিদ রাজীবের দিকে চেয়ে, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন ঝুমুর আমার বিয়ে করা বউ। আর সে আমার বউ কখন হলো, কেন হলো, কিভাবে হলো, এটা আপনার না জানলেও চলবে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত বাকি সবাই অবাক হয়ে গেল। আবিদ এই চলো বলে আমাদের নিয়ে পা বাড়াচ্ছে। তখনই রাজীব শান্তভাবে টেবিলের পাশ ঘুরিয়ে আবিদের সামনে এলো। দুহাত চেপে ধরে আবিদকে বলল, দুঃখিত ভাই, আমার অনাকাঙ্ক্ষিত কৃতকর্মের জন্য। এখন বিশ্বাস করছি ঝুমুর আপনার স্ত্রী। আগে থেকে জানলে এমন কখনোই করতাম না। ঝুমুর আমার এলাকার মেয়ে, সে হিসাবে একটা টান আছে ওর প্রতি। আমার দিকে চেয়ে বলল, ঝুমুর ভুল বোঝো না আর রাগ করো না। মানুষ মাত্রই তো ভুল। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবল মাত্র একজন। জোর করেই এই পৃথিবীতে সব পাওয়া গেলেও কারো মন পাওয়া যায় না। আজ এটা বুঝলাম। আসলে অনেক দিন পরে তোমাকে চোখের সামনে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। আমার দোকান থেকে একটা ব্যাগ উপহার হিসাবে নিলে ভালো লাগতো আমার। না লাগবে না বলে বেরিয়ে এলাম তার দোকান থেকে। আমরা সবাই চলে এলাম হোটেলে। ওরাও আমাদের রুমে আসলো। রিমা বলল, মা গো মা, একটা তুফান গেল আচমকা। তুই আমাদেরকে এই রাজীবের বিষয়ে বলিসনি কেন আগে? অভিযোগের সুরে বলল সায়না। আমি নাককুচকে বললাম, জনে জনে বলার মতো কি এটা? সেই কবে ঘুরতো। আর রিমাকে তো বলছি, আমাদের গ্রামের একটা ছেলে আমাকে খুব জ্বালায়, আমার সাথে প্রেম করতে চায়। নাম বলা হয়নি, তাই রিমা বুঝতে পারেনি এই সেই ইফতিজার। ওরা হেসে উঠল। রিমা বলল, যা ঘটে ভালোর জন্যই ঘটে। একটা বিহিত হয়ে গেল আর সে অনুতপ্ত হয়েছে, এটা খুব ভালো লেগেছে আমার। বোঝা গেল মনুষ্যত্ববোধ আছে তার ভেতরে। সায়না বলল, আবিদ ভাইয়ার মনে হয় লাগছে খুব তার খুশিতে। আবিদ পাশ থেকে বলল,
সেও একটা দিয়েছে, আমিও একটা দিয়েছি। শোধবোধ। হিমা বলল, ভাই যা দেখালেন, ভিলেনকে বাংলা সিনেমার নায়কের মতো, এক কথায় ফাটাফাটি। আবিদ বলল, এটা না করলে সে তর্ক করেই যেত, তাই উইকেট ফেলে দিলাম এক বলেই। আমি কুকড়ে যাচ্ছি আবিদের বেশরম পানা দেখে। ওরা বলল, ওহো, আমাদের ফুল আনতে হবে না, এই চল নিচে নামি। আমি থামিয়ে দিলাম ওদের। এই প্লিজ, আজ না, কাল। আজ আমার মুড অফ। তোরা রুমে যা, রেস্ট নে। আমিও রেস্ট নিব, ক্লান্ত লাগছে। সকালে দেখা হবে। ওরা বলল, আচ্ছা কাল যাই আমরা। ওরা চলে গেল। আবিদকে বেশ আনন্দিত দেখাচ্ছে। ওর সাথে কোনো কথা বলছি না, নিশ্চুপ হয়ে আছি। সে জিজ্ঞেস করলো, রাতে ডিনার কি আনবো? আমার পেট ভরা, বাইরে এটা সেটা অনেক কিছু খেয়েছি। তুমি পরে গিয়ে খেয়ে এসো, মাত্র তো সন্ধ্যা। বিদায় নিল। আমারও মন ভরা, বাইরে থেকে অনেক খেয়ে এসেছি, তাই রাতে খেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, বাইরে কি এমন অমৃত খেলে যে মনও এত ভালো? কেন, সে খাবার তো তুমিই খাওয়ালে। আমি ঠোঁট কামড়ে ধরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেলাম। কাঁথার নিচে গুটিয়ে যাচ্ছি শামুকের খোলসের মতো। সে আমাকে শুনিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, লজ্জা নারীরই ভূষণ, পুরুষের নয়। ঠিক আছে, ও ভাবেই থাক, গর্তের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে থাকে ইঁদুরের মতোই। আর বের হতে হবে না, আমার প্রশ্রয় পেয়ে এত কুয়ারা বেড়ে যাচ্ছ। আমি কাঁথার ভেতর থেকে শব্দ করে বললাম, আমি ঢাকায় গিয়ে এই গ্রামে মায়ের কাছে যাব। এসব বলে ক্ষুধার্ত বাঘের মন মেজাজকে অন্যদিকে ডাইভার্ট করা যায় না। সামনে সুস্বাদু কত লোভনীয় খাবার, অথচ খেতে পারি না। শুধু খাবারের জৌলুস দেখেই দিন মাস পার করতে হচ্ছে। আমি কাঁথার ভেতর থেকে দূর ঠোঁট কাত করে ভেঙচি কাটছি আবিদকে। কিছু সময় বাদে চোখ জুড়ে তন্দ্রা নেমে এলো। ভালো আমি বাসি যারে, পাবো কি তারে এ? সে থাকে আমারই পাশের বেডে রে, সে থাকে আমারই পাশের বেডে রে। একটু ফিরে সে তাকায় না রে, একটু ফিরে সে তাকায় না রে। কানে স্লো মোশনে গানের আওয়াজ আসছে। তন্দ্রা ছুটে গেল। কান পেতে শুনি আবিদ গাইছে। শুনতে ভালোই লাগছে। নিজে নিজে হাসছি কাঁথার নিচে লুকিয়ে। তাকে বুঝতে দিলাম না। ভাবছি আবিদ আমাকে রাজীবের বিষয়ে আর কিছু জিজ্ঞেস করার কৌতূহল বোধ করলো না, যেটা প্রায় অনেকেই করে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে বিরক্ত ধরিয়ে দেয় মনে। একটিবারও এটা চিন্তা করে না যে মানুষটা নিজেই বিষয়টাকে এড়িয়ে চলে। সেই বিষয়ে বারবার জিজ্ঞেস করে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া কোনো সভ্য মানুষের কাজ নয়। পালা করে আবিদের প্রতি ভালো লাগা বেড়েই চলছে। এই মানুষটার সাথে এক জনম কাটিয়ে দেওয়ার জন্য বোধহয় এই ভালো লাগাটুকুই যথেষ্ট। পরের দিন সময় রাত 9টা। হিমা, রিমা, সায়না বেশ কিছু কাঁচা ফুল নিয়ে আমাদের রুমে ঢুকলো। একটা বেডের উপরে সব সরিয়ে ছিটিয়ে রাখলো। বাকি বেডকে ফুলসজ্জায় রূপান্তরিত করতে 3 জন উঠে পড়ে লেগেছে। আমি কাচুমাচু করতে করতে ওদের রুমে চলে গেলাম। বেশ কিছু সময় ওরাও এলো। বলল, বাসর ঘর কমপ্লিট সুখী, এবার তোমাকে সাজাবো। সায়না গুনগুনিয়ে আজ মধুরাত, আমার ফুলসজ্জা। এই গানটি গাইতে লাগলো। ওদের উদ্দেশ্য বিরক্ত হয়ে বললাম, তোরা অতিরিক্ত করে ফেলছিস, এইসবের একদম দরকার ছিল না। রিমা বলল, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন একে নতুন করে গড়বার চাই। রবিবাবু শেষের কবিতা উপন্যাস সেটা বলেছে। রাত 11টায় ওরা আমাকে আমাদের রুমে দিয়ে বের হয়ে গেল। বধূ বেশে বসে আছি সজ্জিত বিছানার মাঝ বরাবর। আবিদ বারান্দা থেকে এলো আমার সামনে। পাঞ্জাবি ও জিন্সে আবিদকে বেশ সুন্দর লাগছে। আমি লাজুক মলিন মুখে 2 হাঁটু ভাঁজ করে মাথা ঝুঁকে বসে থাকি। বুকের ভেতর বাড়াবাড়ি রকমের ধুকপুকানি চলছে। ফয়সালের সময়ও এমনটা হয়েছে। এই মুহূর্তটাই বুঝি এমন, অথচ দুইজনেই আমার বহু দিনের কাছের মানুষ ছিল। আবিদ বেটে উঠে এলো। আমাকে টেনে বুকে জড়িয়ে নিতেই আমি মা গো বলে কিঞ্চিত চিৎকার দিলাম। কি হলো? সে বলতেই ইশারা করে সামনে কিছু দেখালাম। এরপর সেও সামনে তাকিয়ে যা দেখলো তাতে আবিদও বিরক্ত হলো বেশ। জানলার পর্দা ফাঁক করে রিমা, হিমা ও সায়না আমাদেরকে দেখছে। ভেতর থেকে জানলা বন্ধ করতেই আবিদের মনে ছিল না আজ। এই কয়দিন এই কাজটা আবিদ নিজ দায়িত্বেই করত। অতি আবেগের মুহূর্তে মানুষ এলোমেলো হয়ে যায়। আবিদের ক্ষেত্রেও তাই হলো। ওরা বলল,
দরজা খোল, জরুরি দরকার আছে। আবিদ উঠে গিয়ে দরজা খুলল। ওরা হুড়মুড় করে ভেতরে এলো। আমাদের দুজনের উদ্দেশ্যে রিমা বলল, তোদের বাসুরফ, আবার বিয়ে করতে হবে, তারপর সব। কারণ আগের বিয়ে ছিল একটা চুক্তি বা শর্তের বিয়ে। তখন নিয়ত ছিল আদিব ভাইয়ের এমন আমি 3 মাস পর একে ছেড়ে দিব। আর এখন নিয়ত করবে সারা জীবন একসাথে রহিব মোরা। আমি আম্মুর সাথে কথা বলার সময় সব বলছি। তখন আম্মু বলল, এখন আবার নতুন করে বিয়ে পড়ানো হলে? আবিদ রাগে মাথার চুল টানতে থাকে, বলে এই কথা মাও আমাকে বলেছে। আমি কান দেইনি বিষয়টাতে। আবিদের কথা শুনে আমারও হুঁশ হলো। আমার মাও এটা বলছে, বিয়েটা আবার পড়িয়ে নিলেই উত্তম। আর কেউ দু কথাও বলতে পারবে না। আবিদ বেশ চিন্তিত হয়ে গেল। আমি উঠে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে। আবিদ থামিয়ে দিল, বলল, বিয়ে হবে এই রাতেই, যত দেরি হোক না কেন আমি ব্যবস্থা করতেছি। সে বের হয়ে গেল। আধা ঘন্টা পরে কোথা থেকে কাজী সহ সে ফিরে এলো। মিষ্টিও নিয়ে এলো। তার সাথে আরো 2জন লোক ছিল। এরা তার পক্ষে সাক্ষী হবে। বন্ধুরা উৎফুল্ল হয়ে উঠল, বলল, যাক, আমাদের পরিশ্রম বৃথা যাবে না। এবারের বিয়ে ফাইনাল বিয়ে। ভিডিও কনফারেন্সে যোগ দিল আমার মা, বাবা, চাচি, আবিদের মা, বাবা, আরো 2-4 জন নারী পুরুষ। ছবি তোলা হলো, ভিডিও করা হলো। ধর্মীয় নিয়ম অনুযায়ী আবিদ আমাকে আবার বিয়ে করলো। কাজী সাহেবকে তার সম্মানে দেওয়া হলো। তারা মিষ্টি মুখ করে চলে গেল। রিমা সবাইকে মিষ্টি বিতরণ করলো, নিজেও টপাটপ করে 2-4টা সাবার করে ফেললো। ক্লাসে ওকে আমরা মিঠাই রানী বলে মজা লুটতাম। ওরা চলে গেল আনন্দ নিয়ে। আবিদ বলছে, ন্যাড়া বেলতলায় একবারই যাই, জানালা দরজা ভালো করে বন্ধ হলো, নয়তো তোমার নির্লজ্জ বন্ধুরা আবার ওকি দিয়ে দেখবে, আর তুমি ও মাগো বলে চিল্লানি দিবে। মনে মনে বলছি এবার আর রক্ষা নেই। বুকের ধুকপুকানি আগের মতোই শুরু হলো। নিশুতি রাত, নিস্তব্ধ পৃথিবী, সমস্ত দিনের লেনা দেনা চুকিয়ে সবাই ঘুমের ঘোরে বিভোর। হয়তো কেউ কেউ জেগে আছে আমাদের মতোই, কেউ জেগে আছে হর্ষে বিষাদে, কেউ জেগে আছে বিরহ বেদনায়, কেউ জেগে আছে একরাশ হতাশায়, কেউ জেগে আছে জীবনের অনটনে, কেউ জেগে আছে বুক ভরা সুখে, কেউ জেগে আছে রোগ যন্ত্রণায়। আমি জেগে আছি অনাগত ভবিষ্যতের আকুল ভাবনায়। আবিদ জেগে আছে হৃদয়ের ঝাঁপি ঝাঁপি রোম্যান্স নিয়ে। আমার কল্পনায় ছেদ পড়ল আবিদের হাতের উষ্ণ ছোঁয়ায়। একটি শক্ত হাত চেপে ধরেছে একটি কোমল হাত, আমরণ সঙ্গী হয়ে পথ চলার অঢেল বিশ্বাস আর ভালোবাসায়। আমার হাত টেনে একটি আঙুলে আবিদ সোনার একটি আংটি পরিয়ে দিল। মুগ্ধতায় আমার নয়ন ভরে গেল। আমার চিবুক উঁচিয়ে কপালে নরম চুমু খেলো। আমি গোপনে কেঁপে উঠলাম। বুকে আসো বলে জড়িয়ে ধরলো। অসীম ভালো লাগায় বুকের ভেতর তোলপাড় হচ্ছে আমার। জিজ্ঞেস করলো, তোমার বুক কাঁপছে কেন ঝুমুর? নার্ভাস লাগছে নাকি উচ্ছ্বাসে? আমি কিছুই বলতে পারলাম না। আবিদ আরো নীরব ভাবে আমাকে আঁকড়ে ধরলো, ঠিক যেমন করে মা তার ছোট্ট শিশুকে বুকে আগলে রাখে পরম মমতায়। পরের দিন আমরা 2জন গোসল সেরে নাস্তা করে তৈরি হয়ে নিলাম সব গুছিয়ে। ওরাও রেডি হয়ে আমাদের রুমে চলে এলো। নানা গল্প গুজবে কখন যে ঢাকায় এসে গেলাম টেরও পাইনি। ওরা 3জন ওদের বাসায় চলে গেল। আবিদ আর আমি তালা খুলে আগের সেই বাসায় ঢুকলাম। আবিদ আমাকে বাসায় রেখে অফিসের কাজে চলে গেল। এর ভেতরে আমি বাসার সব কাজ সেরে একটু চাল ডাল ফুটিয়ে নিলাম। অবসর হয়ে মা বাবার সাথে কথা বললাম। এতদিন বাবার ব্যস্ততার জন্য কথা হয়ে ওঠেনি। ভাই রাসেলের সাথে ভিডিও কলে অনেক কথা বললাম। আবিদকে বোনের বর হিসাবে পেয়ে ও পুলকিত। মেখে মেখে বেলা গড়ালো। দিন ফুরিয়ে মাস এলো, মাস ফুরিয়ে মাস। আমাদের সংসার জীবনের 4 মাস চলতে চলল। ফয়সালকে যে মনে পড়ে না তা কিন্তু নয়। আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো মাঝে মাঝে ফয়সালের সান্নিধ্যে কাটানো সুখের মুহূর্তগুলো দুঃস্বপ্ন হয়ে হানা দেয় মনের চিলে কোঠায়। তখন এলোমেলো হয়ে যায় আমার অনুভূতিগুলো, ঘুমড়ে কাঁদে। জীবনে যা কিছু প্রথম তাকে ভোলা এতই সহজ। শত্রুকেও তো কখনো কখনো মনে পড়ে ঘৃণার সাথে। আর ফয়সাল তো কোনো এক সময় ছিল আমার আনন্দে থাকার বড় অবলম্বন। ফয়সালের পাওয়া 5 লক্ষ টাকা রাসেল ও আব্বা ম্যানেজ করেছে। আব্বা তাদের বাড়ি গিয়ে ফয়সালের বাবার হাতে দিয়ে আসলো। যদিও আবিদ দিতে চেয়েছে, কিন্তু আমি একদমই হতে দেইনি।
এই কয়দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, প্রায় বমি হয়। আবিদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করালো, জানতে পারলাম মা হতে চলেছি। আবিদের বাঁধ ভাঙা খুশিতে আমার চোখের কোণে আর্দ্র হয়ে উঠল। মা শুনে বাড়ি চলে যেতে বলল। আবিদ আমাকে নিয়ে গ্রামে তাদের বাড়ি গেল। তার পরিবারের সবাই আমাকে আপন করে বুকে টেনে নিল। সেখানে 2 দিন থেকে আবিদ সহ আমাদের বাড়ি গেলাম। পরে সে ঢাকায় চলে গেল। আমি তাদের বাড়ি চলে গেলাম বারবার শাশুড়ি মায়ের ফোন কল পেয়ে। শাশুড়ি মা আমার পছন্দের খাবার তৈরি করে খাওয়ান। আবিদের ছোট বোন অর্থাৎ আমার ননদ আরিশা আমার জন্য রোজ দুপুরে কিছু না কিছু টক ভর্তা বানিয়ে নিয়ে আসে। আমার শ্বশুর মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় পাঞ্জাবির পকেটে করে এটা সেটা নিয়ে আসে খাওয়ার জন্য। আমি নুইয়ে যাই লাজুক লতার মতো ওনাদের এত মায়া মমতায়। ননদ আরিশা আমার হাত ধরে বলে, ভাবি এমন চেপে চেপে থাকো কেন? তুমি কি কোনো ভুল করছো নাকি? তোমার ননদ ছিল, তার তো কাছেই যেতে পারতাম না। তার নাকি প্রাইভেসির ব্যাঘাত ঘটে। কোন প্রাইভেসির ব্যাঘাত ঘটে তা তো দেখতেই পেলাম। ওর কথার লেজ টেনে শাশুড়ি মা বলে, বৌমা, তুমি আমাদের সাথে যেভাবে মিশে থাকো, শিলা তো তার ধারের কাছেও ছিল না। আর তোমাকে আমি আগেও বৌমা বলতাম, এখনো বলি। তফাৎ হলো আগে ছিলে দূরের বৌমা, আর এখন হলো আমার নিজের বৌমা। এই বলে উনি প্রাণ খোলা হাসি দিলেন। ওনার হাসি দেখে আমার ভেতরে এক দরিয়া প্রশান্তির ঢোল খেতে লাগলো। এইদিকে ওনার কথার রেশ ধরে শ্বশুরাব্বা এসে বললেন, সুখ শান্তি বিয়ে শাদী জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। না হলে ঝুমুরকে পছন্দ করে বিয়ে করা ফয়সাল আচম্বিত এমন উগ্র মেজাজের হয়ে গেল কেন? কেনই বা ছেড়ে দিল এত ভালো মনের একটা মেয়েকে? কেনই বা ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করলেও মরেও গেল? কেন আবার ফিরে পেতে চেয়ে আবিদের সাথে বিয়ে দিল? সেই ছোটায় তার বোনটাও পালিয়ে গেল। সবই মালিকের ইশারা মাত্র। এসবের উপর আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আপনার ছেলে বলেছে আমাকে আবার ঢাকা নিয়ে যাবে। আমি আপনাদের ছেড়ে যাব না। শহরে খালি রুমে দম বন্ধ হয়ে আসে। আরিশা এসে আমার গাল টেনে ধরে। সে দায়িত্ব তুমি বাবার উপর ছেড়ে দাও সুইটহার্ট। সবাই একসাথে হেসে উঠলাম। জগতে মানুষে মানুষে কত ব্যবধান, তা আবার উপলব্ধি করতে পেরে আমি স্তম্ভিত হলাম। এক দল নতুন মানুষের সাথে অফুরন্ত ভালো লাগায় সময়গুলো অতিবাহিত হচ্ছে। দিনে দিনে শরীরটাও ভারী হয়ে যাচ্ছে। 2 মায়েরই একান্ত ইচ্ছে 7 মাসের সাধের অনুষ্ঠানের আয়োজন করা হলো। 2 পক্ষের বিপুল লোকজন এলো। বহু উপহার সামগ্রী পেলাম। গত রাতে আবিদও এলো ঢাকা থেকে। আয়োজন শেষে বিছানায় যেতে যেতে নিশি রাত হয়ে গেল। আবিদ আগেই ঘুমিয়ে গিয়েছে। আমি ভাবনার অতলে হারিয়ে যাচ্ছি। আমার ফানুসের জীবন এসে ঠেকলো যেখানে, সেখানে ভালো আছি, বেশ আছি। আগে ফয়সালদের সংসারের সব কাজ একা নিজ হাতে সামলাতাম। তবুও তার মা বোনের কাছে আমার অবস্থান ছিল অচল পয়সার মতো। আর আবিদের সংসারে আমি তেমন কোনো কিছুই করিও না। তবুও তাদের সবার কাছে আমি লক্ষ্মী বধূ আর মিষ্টি মেয়ে। অনেকের মুখে শুনতাম মেয়েদের প্রথম বিয়ে যে কোনো কারণে ভেঙে গেলে বা প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে তার জীবনে সুখকর হয় না। আমার এখন এই কথা বিশ্বাসই হচ্ছে না। আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কোনো কথা নেই। কে কখন কিভাবে কার সাথে ভালো থাকবে, সুখে থাকবে, এটা সবচেয়ে বেশি নির্ভর করে মেন্টালিটির উপরে। ব্যাস, আর কিছুই লাগে না। তখন নুন পান্তা খেয়েও এক জীবন নিশ্চিন্তে পার করা যায়। মেন্টালিটি 70% মিলে গেলেই এনাফ। কারণ 100% তওয়াত দুনিয়ার কোনো দাম্পত্য সঙ্গীরই মিলে না। প্রতিটি মানুষ আলাদা, তার চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, হিসেব নিকেশ আলাদা। তাই না মেলাটাই স্বাভাবিক। গা জ্বালা গরম পড়েছে, ঘর ভর্তি অতিথি, তাই জানালা খোলা রয়েছে আমাদের রুমের। আবিদের ঘুম ভেঙে গেল। রাতের মৃদু ঠান্ডা হাওয়ায় জানলার পর্দা সরে সরে যাচ্ছে। জানলা গড়িয়ে চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে আমাদের বিছানার উপরে। এ যেন জ্যোৎস্নার হাট বসেছে। আবিদ আমার পেটের উপরে মোলায়েম করে হাত রাখলো, বলল, ও হলো তোমার আমার সুখের সোনালী ফসল। আমি চাপা হাসি হাসলাম। আবিদ বলল, দেখো আমাদের সুখে অবাধ জ্যোৎস্নারা বাঁধ ভেঙেছে আমাদের কোলে। আমি মনে মনে বললাম, ফানুসের জীবনও বুঝি এত ঝলমলে হয়।
ঝুম বৃষ্টি শুরু হলো। আমরা জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম। দুজনের হাত ভিজে চুপসে গেল। ও বলল, চলো উঠানে গিয়ে রাজশিক বাড়ি ধারায় ভিজিয়ে আজ